বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার আহসান মঞ্জিলে। বুড়িগঙ্গা নদীর তীরে এই রংমহলটি আমরা আজকে ঘুরে দেখব। চলুন সময় নষ্ট না করে ঘুরে দেখি। বন্ধুরা, আহসান মঞ্জিলটা দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে অন্দরমহল, যার ভিতরে পরিবারের থাকার জায়গা। অন্যটি হচ্ছে রংমহল, অতিথি আর রাজনৈতিক বৈঠকের স্থান। প্রাসাদে ইউরোপীয় ও মুঘল স্থাপত্যের মিশেল দেখা যায়। বিশাল গম্বুজ, দোতলা কাঠামো, সিরিয়ার গোলাপি রং একে করে তোলে অনন্য। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা গোলাপি রঙের এই রাজপ্রাসাদ শুধু একটি বিল্ডিং নয়, বরং পুরো একটা ইতিহাস, যার ভেতরে লুকিয়ে আছে নবাবদের শান শওকত, বাংলার রাজনৈতিক গল্প আর আমাদের সংস্কৃতির এক টুকরো স্মৃতি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জামালপুর পরাগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেন, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা দীর্ঘ 13 বছর পর 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালে বাংলাদেশে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত এনেছিল, যা পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকালো ভবন আর একটাও ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকে সবার দৃষ্টি আকর্ষণ করত। বন্ধুরা, 1897 সালে 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 8.2 থেকে 8.3। এ সময় আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুর রোডের সাথে নহবত খানাটি সম্পূর্ণ ভেঙে পড়ে। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় ঢাকা নওয়াব এস্টেট সরকার অধিগ্রহণ করেন, কিন্তু নওয়াবদের আবাসিক ভবন, আহসান মঞ্জিল এবং বাগানবাড়ি সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাব ও নওয়াব পরিবারের প্রভাব প্রতিপত্তি কমে যাওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দুরূহ হয়ে পড়ে। 1960-এর দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নওয়াব পরিবারের সদস্যরা নিলামে কিনে নেয়। 1952 সালে সরকার প্রথম এটি সংরক্ষণের উদ্যোগ নেয়, কিন্তু ঠিকভাবে কাজ হয় না। অবশেষে 1985 সালে বাংলাদেশ সরকার এটিকে সংস্কার ও জাদুঘর হিসেবে ঘোষণা করে। বহু বছরের কাজের পর আজকে এটি পরিণত হয়েছে এক ঐতিহাসিক জাদুঘরে। বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। অনেক ইতিহাস জানলাম বন্ধুরা, এখনো অনেক ইতিহাস বাকি। আসলে এর ইতিহাস বলে শেষ করার না। আসুন আমরা এখন এর ভিতরে জাদুঘরের জিনিসগুলো দেখি আর বাকি ইতিহাস জানি। এর ভিতরে মোট 4077টি নবাব আমলের জিনিসপত্র রয়েছে। ঢুকতেই আপনাদের স্বাগত জানানোর জন্য এই সৈন্যকে পাবেন, তাই সাবধানে প্রবেশ করবেন কিন্তু।
আসান মঞ্জিলের প্রায় সব ফ্লোর মার্বেল পাথর দিয়ে তৈরি। বন্ধুরা, আপনারা একে একে সেই নবাব আমলে তাদের ব্যবহার করা জিনিসগুলো দেখতে থাকুন। আসলে এখানে না আসলে এর সৌন্দর্যতা শুধু ক্যামেরায় বোঝানো যাবে না। আপনারা অবশ্যই এখানে ভ্রমণ করতে আসবেন আপনাদের পরিবারের সকলকে নিয়ে, আর ফিরে যাবেন ইতিহাসের সেই পুরনো দিনে। এটা হচ্ছে সেই সময়কার যুদ্ধের ড্রেস। এটা সম্পূর্ণ লোহার তৈরি। আমার মাথায় আসে না এটা পরে কিভাবে তারা যুদ্ধ করত। আমাকে পরালে তো হাঁটতেই পারবো না, আর তারা এইগুলো পরেই বিদ্যুৎ বেগে ছুটে চলত। বন্ধুরা, এটা হচ্ছে আসান মঞ্জিলের একটা মডেল। 1888 সালের টর্নেডোয় বিধ্বস্ত হবার পরে এই মডেল অনুসারেই সংস্কার করা হয়। যদিও এখানে লেখা আছে এটা 1888 সালের টর্নেডোয় বিধ্বস্ত হবার আগের মডেল, কিন্তু আমি ইতিহাস খুঁজে যেটা জানলাম 1888 সালের আগের ভবনে কোনো গম্বুজ ছিল না। এটা একটা সীমানা পিলার, যে জিনিস নিয়ে বাংলাদেশে নানা ধরনের গুজব ও প্রতারণামূলক ধারণা প্রচলিত আছে, তা নিয়ে না হয় নাই বললাম। আসলে এটা একটা শুধুই সীমানা পিলার, আর কিচ্ছু না। এটি ডাইনিং রুম। ঢাকার নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ ছিল। এই কক্ষে 1904 সালের আলোকচিত্র অনুযায়ী চেয়ার, টেবিল, ফ্যান ও লাইটিং ফিটিংস সাজানো হয়েছে, এবং এখানে নবাবদের ব্যবহৃত বড় বড় আলমারি, কাঁচ ও চীনামাটির তৈজসপত্র প্রদর্শিত হচ্ছে। আজকের দিনে আসান মঞ্জিল শুধু ইতিহাসের নিদর্শন নয়, ঢাকায় আসা দেশি বিদেশি পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ। ভেতরে ঢুকলে আপনি দেখতে পাবেন নবাবদের আসবাবপত্র, তাদের ব্যবহৃত গাড়ি, ছবি, অস্ত্রশস্ত্র আর সেই সময়ের নানা নিদর্শন। বন্ধুরা, এটি একটি হাতির কঙ্কাল।
নবাবদের বহু হাতির মধ্যে ফিরোজ জং নামক এই হাতিটি নবাব আব্দুল গনির খুবই বিশ্বস্ত ও প্রিয় ছিল বলে জানা যায়। এটা হলো দোতলায় ওঠার সিঁড়ি। একটু ভাবুন, 200 বছরেরও আগে বানানো এই ভবনে এত সুন্দর করে ডুপ্লেক্স করা হয়েছে। বর্তমানেও এত সুন্দর করে ডুপ্লেক্স বাড়ি পাওয়া যায় না, যেগুলো আছে একটুও খোলামেলা না। বন্ধুরা, আমরা এখন যে রুমে আছি এটা হলো আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত জিনিসপত্র। আহসানুল্লাহ মেমোরিয়াল হাসপাতালের ইতিহাসে জানা যায়, নওয়াব আহসানুল্লাহর কন্যা নওয়াবজাদি আক্তার বানু বেগম নিজের অর্থে ঢাকার টিকাটুলিতে স্যার আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতাল নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 1935 সালের 9 জুলাই বাংলার তৎকালীন গভর্নর এই হাসপাতালটি উদ্বোধন করেন। গরিব জনসাধারণ, বিশেষ করে দুস্থ ও পর্দাশীল মহিলাদের সেখানে চিকিৎসা করা হতো। জরুরি বিভাগ সহ 8টি বেড, একটি বন্ধ্যাকরণ কক্ষ ও একটি প্রসূতি কক্ষ সহ সেখানে বহির্বিভাগে রোগীদের চিকিৎসা ব্যবস্থা ছিল। 1940 সালের পরে হাসপাতালটি অজ্ঞাত কারণে বন্ধ হয়ে যায়। আহসান মঞ্জিল অধিগ্রহণের সময় উক্ত হাসপাতালে ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামাদি ও খাতাপত্র এখানে পাওয়া যায়। সেখান থেকে কিছু সরঞ্জামাদি এবং বহির্বিভাগে ব্যবহৃত একটি রেজিস্টার এই কক্ষে প্রদর্শন করা হয়েছে। বন্ধুরা, আমরা এখন যে কক্ষে প্রবেশ করছি সেটাই হচ্ছে সেই ঐতিহাসিক মুসলিম লীগ কক্ষ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 1906 সালে এখানেই অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠনের প্রস্তুতি বৈঠক হয়েছিল। নবাব সলিমুল্লাহ ছিলেন প্রধান উদ্যোক্তা। বলা যায় পাকিস্তান আন্দোলনের বীজ বোনা হয়েছিল এখান থেকেই। এই সেই বিখ্যাত লর্ড কার্জন, যার নিয়মিত যাতায়াত ছিল আহসান মঞ্জিলে। সেই সময় লর্ড কার্জন ছিল এখানকার ভাইসরয়। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলটাও কিন্তু তারই নামে করা। কার্জন হলের প্রকৃতি ও ইতিহাস নিয়ে আমার একটি ছোট্ট ভিডিও আছে, আপনারা এই ভিডিও শেষে চাইলে দেখে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এটা হলো বিলিয়ার্ড টেবিল, তখনকার নবাবদের ও অতিথিদের খেলার একটি রুম। আমরা এই মুহূর্তে আছি সিন্দুক কক্ষে। এখানে সেই আমলে ব্যবহৃত নবাবদের অনেক সিন্দুক রয়েছে।
বন্ধুরা, এটা হলো ঢাকার নবাবদের বংশতালিকা। এখানে সবার নাম এবং কার থেকে কার জন্ম তার একটি সম্পূর্ণ চার্ট রয়েছে। তো আমরা এতক্ষণ নিচতলাটা সম্পূর্ণ ঘুরে দেখার চেষ্টা করলাম। এখন আমরা যাব দোতলায়। এখন দেখব দোতলায় কি কি আছে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, আমাদের সকলের প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরেও আছে অনেক অবদান এই আহসান মঞ্জিলের। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন নবাব সলিমুল্লাহ। অনেক ইতিহাসবিদ এবং উইকিপিডিয়ায়ও বলা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাজনৈতিক লবিং, মুসলিম শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা ইত্যাদি। এছাড়াও নবাব সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য 600 একর জমি দান করেছিলেন বলেও শোনা যায়। তবে কোনো প্রামাণ্য দলিল বা নির্ভরযোগ্য ঐতিহাসিক উৎসেও এ ধরনের তথ্য পাওয়া যায় না। 600 একর জমি দান সংক্রান্ত দাবি মূলত একটি জনপ্রিয় ভুল ধারণা বা লোককথা, যা বাস্তব ইতিহাসে সমর্থন পায় না। এইগুলো সব কিছুই হাতির দাঁত থেকে বানানো। এখানে আছে হাতির দাঁতের চিরুনি, পিঠ চুলকানি, হাত পাখা, কেচি, আরও অনেক কিছু। এই সিঁড়িটি মূলত দোতলা থেকে ছাদে ওঠার সিঁড়ি। এরকম একাধিক সিঁড়ি আছে পুরো ভবন জুড়ে। এই রুমটার ব্যাপারে আমি কোনো তথ্য পাইনি। আমার মতে এটা শুধু কিছু জিনিসপত্র দিয়ে বর্তমানে সাজিয়ে রাখা হয়েছে। এগুলি হলো সেই নবাব আমলের পানি রাখার পাত্র। এর একটা হলো সেই সময়ের পানির ফিল্টার, আর পাশের পাত্রটি পানি রাখার জন্য। বন্ধুরা, এই রুমটা হলো নবাবদের ড্রয়িং রুম। দেখুন আজও কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এক সময় এইখানে মানুষে ভরা ছিল, আজ কেউ নেই। আহসান মঞ্জিল ছিল ঢাকার নবাব পরিবারের আসল আস্তানা।
এখানে বড় বড় ভোজ, নাচ গান, রাজনৈতিক বৈঠক হতো। ব্রিটিশ গভর্নর, লর্ড কার্জন, স্যার সলিমুল্লাহ, এমনকি উপমহাদেশের অনেক নামকরা ব্যক্তি এখানে এসেছেন। এইটা মূলত দুই ভবনের সংযোগস্থল। এখান দিয়েই মূলত এক ভবন থেকে অন্য ভবনে আসা যাওয়া করা হতো। বন্ধুরা, এবার আমরা যাব অন্দরমহলে, যেখানে নবাবদের পরিবারের লোকজন বসবাস করত। এই ভবনের নিচতলা বন্ধই থাকে, দ্বিতীয় তলার অল্প কিছু রুমে অল্প কিছু জিনিসপত্র দেখার জন্য আছে। আসলে এই জিনিসগুলো সেই আমলের একটা ধারণা দেওয়ার জন্য বানানো, যেমন নবাবদের ঘোড়ার গাড়ি কেমন ছিল তাদের ইঞ্জিন চালিত গাড়িগুলি, তাদের জলযানগুলি কেমন ছিল ইত্যাদি। বন্ধুরা, আহসান মঞ্জিল শনিবার থেকে বুধবার সকাল 9টা 30 মিনিট থেকে বিকাল 3টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে টিকিট বিক্রি বন্ধ হবে বিকাল 2টা 30 মিনিটে। এখানে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ এবং শুক্রবারও খোলা থাকে, তবে সেটা এক এক দিন এক একভাবে। তাই আপনারা শুক্রবার আসলে অবশ্যই ফোন করে জেনে আসবেন। এখানে বর্তমানে টিকিটের মূল্য বাংলাদেশি প্রাপ্তবয়স্ক 40 টাকা, বাংলাদেশি অপ্রাপ্তবয়স্ক 20 টাকা, বিদেশি নাগরিক হলে 500 টাকা এবং সার্ক দেশের নাগরিক হলে 300 টাকা। আপনি চাইলে আহসান মঞ্জিল এসেও কাউন্টার থেকে টিকিট কাটতে পারেন, আবার চাইলে আহসান মঞ্জিলের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও টিকিট কাটতে পারেন। আহসান মঞ্জিলের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এখন আপনারা বাথরুমের যেই সকল জিনিসপত্র দেখছেন সেটাও শুধু ধারণা দেওয়ার জন্য বানানো, আর কিছু না। আহসান মঞ্জিল শুধু ইট পাথরের দালান নয়, বরং এটি আমাদের রাজনৈতিক ইতিহাসের সূতিকাগার। এখানেই জন্ম নিয়েছিল মুসলিম লীগ, এখানেই গড়ে উঠেছিল নবাবদের সংস্কৃতি, আর এখান থেকেই আমরা পাই এক টুকরো ঢাকা শহরের অতীত। তাই ঢাকায় এসে আহসান মঞ্জিলে না গেলে যেন ইতিহাসের এক বিশাল অংশ হাতছাড়া হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আপনাদের নিয়ে আমার আজকের আহসান মঞ্জিল ঘুরে দেখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।